সাউথ আফ্রিকা এয়ারপোর্টে আমাদের বাংলাদেশিদেরকে কোন চোখে দেখে, মানে কতটা হয়রানি করে থাকে তা মোটামুটি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। We do not have dancers breaking into song, characters from movies, or celebrities trying to be funny, I'm afraid. But at Emirates, safety always comes first. So it's important that we take you through some. আমাদের বাংলাদেশ এয়ারপোর্টেতে সাউথ আফ্রিকা প্রবাসীদেরকে কতটা হয়রানির শিকার হতে হয় তা বলে বোঝাতে পারবো না। ওয়াও গাইজ, দেখেন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কতটা বড়। সো এয়ারপোর্টের ভিতরে প্লেন কি বলবো, সো এখন আমরা প্লেনে ওঠার জন্য যাচ্ছি আর কি। সো আলহামদুলিল্লাহ প্লেনে ওঠার পর আমাদের প্লেনটা দুবাইয়ের মাটি ছেড়ে যাচ্ছে। সো দুবাইয়ের আকাশ থেকে কিন্তু দুবাই শহরটাকে অনেক সুন্দর দেখা যায়। ফাইনালি 3 ঘন্টা ওয়েট করার পরে ছাড়ছে আর কি, কিন্তু বড় ভাইরা কিন্তু খিদায় কষ্ট করে একদম হরণ হয়ে গেছে। যে বড় ভাই কিছু বলুক ভাই, বই থাকতে কেমন লাগলো? যে টেনশনে আসছিলাম, অনেকক্ষণ ধরে বই ফেলেছি। ছোট ভাই আসে না এমন হয়রানি এই ক্যাপ্টেন এয়ারপোর্টে বাংলাদেশে যা করা হয় এখন। আর আমি কিন্তু রিসিট দিয়ে কিন্তু বিএসএফ এর যে রিসিট আছে, মানে ভিসা সাবমিট করে রিসিট দিয়ে কিন্তু দেশে গেছিলাম। সো কিভাবে আসলাম ভিডিওর সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। পরিবার ছেড়ে প্রবাসে থাকাটা কতটা কষ্টকর তা একজন প্রবাসী জানে। যেরকম আমি আজ আমার পরিবার ছেড়ে দূর প্রবাসে চলে যাচ্ছি টাকা নামক হরিণটাকে ধরা। হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাজীব শেখ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগে আমি বাংলাদেশ থেকে আফ্রিকা যাচ্ছি। সো আমি মূলত আফ্রিকাতে বিএসএফ এর যে রিসিপ্টটা আছে, ভিসা জন্য আবেদন করে ওই রিসিপ্টটা নিয়ে আমি বাংলাদেশে আসছিলাম, এবং আমি বাংলাদেশ থেকে কিভাবে আবার আফ্রিকা যাচ্ছি ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। টাকা নামক হরিণটাকে ধরার জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে রেখে প্রবাসে যাচ্ছি। সো যারা ছোট বাবু রেখে প্রবাসে যায় তাদের কষ্ট কেমন হয়ে থাকে তা আমি আজ বুঝতে পেরেছি। কারণ আমি যখন আমার 2 বছরের ছোট আম্মুকে রেখে প্রবাসে যাচ্ছি তখন আমার কতটা কষ্ট হয়েছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাদের বাবু না রেখে বিদেশ গিয়েছে, যারা বাবু রেখে বিদেশ গিয়েছে তারাই একমাত্র বলতে পারবে সন্তান রেখে বিদেশ যাওয়াটা কতটা কষ্টকর। সো আমি এখন অলরেডি চলে আসছি এয়ারপোর্টে। সো এয়ারপোর্টে আসার পরেই অনেকটা হয়রানির শিকার হয়েছি। তো যখন দেখছে বোর্ডিং পাস নেওয়ার জন্য গিয়েছি, যখন দেখছে যে আমি একজন সাউথ আফ্রিকা প্রবাসী, তখন আমার 1.5 ঘন্টা অজহরটা আমাকে দাঁড় করায় রেখে ভিসা চেক দিয়ে তারপরে বোর্ডিং পাস দিছে। সো তারপরে ইমিগ্রেশনে যাওয়ার পরেও আবার আমার ভিসাটাকে দ্বিতীয়বারের মতো চেক করে তারপরে আমাকে লাস্ট 20 মিনিট থাকতে আমাকে ইমিগ্রেশন থেকে পাস হওয়ার পরে অনেকটা তাড়াহুড়ো করেই প্লেনে চড়ে গেলাম। সো আমি আজকে যাচ্ছি এমারাত এয়ারওয়েজে। সো এখন আমার গন্তব্য দুবাই। 4.5 ঘন্টার মতো আমি এই প্লেনটাকে ফ্লাই করবো আর কি, মানে এই প্লেনে চড়ে যাবো আর কি। 4.5 ঘন্টা লাগবে আমার দুবাই যাইতে। সো কথা বলতে বলতে অলরেডি কিন্তু চলে আসছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সো এখন আমরা দুবাই ল্যান্ড করব। এখানে আমার ট্রানজিট আছে মোটামুটি 4 ঘন্টা প্লাস। সো দুবাই 4 ঘন্টা প্লাস ট্রানজিট থাকার পরে আমার আবার মানে দুবাই থেকে ক্যাপটাউনে ফ্লাইট হবে, মোটামুটি 9 ঘন্টা প্লাস লাগবে। সো আসলেও দুবাই অনেকটা সুন্দর। দেখেন দুবাই কিন্তু যখন আমাদের প্লেনটা দুবাই ল্যান্ড করে তখন আকাশ থেকে দুবাই শহরটাকে অনেক সুন্দর লাগে। সো এখন আমি আপনাদেরকে দুবাই এয়ারপোর্টের কিছু ভিউ দেখাই। দেখেন আমি কিন্তু এই প্লেনটাতেই চড়ে আসছি, এখান থেকে দেখা যাচ্ছে প্লেনটা কিন্তু অনেক বড়, অনেক যাত্রী নিয়ে আসছে এই প্লেনে। সো এখন আমরা দুবাই এয়ারপোর্টের ভিতরে ওয়েট করবো আর কি আমার নেক্সট প্লেনের জন্য। সো আসলে আমি কিভাবে সাউথ আফ্রিকা যাচ্ছি আপনাদেরকে প্রথমেই বলছি। আমি রিসিট দিয়ে কিন্তু সাউথ আফ্রিকাতে যাচ্ছি। সো আমি যখন প্রথম পারমিট পাই, পারমিটটা আমার এক্সপায়ার হয়ে যায় আর কি 2022 সালের দিকে, 22 সালের নভেম্বরে। তখন আমি আবার নতুন করে পারমিটের জন্য আবেদন করি। আবেদন করার প্রেক্ষিতে আমাকে একটা রিসিপ্ট দেয় বিএসএফ এর। সেই রিসিপ্টটা নিয়ে আমি কিন্তু 2024 আর কি 24 মাঝামাঝির দিকে আমি কিন্তু দেশে আসি রিসিপ্ট দিয়ে। সো আমি দেশে আসার পরে আমার পারমিট যখন বাইর হয়, আমার এক কাজিনের কাছে আমি আমার পাসপোর্ট এবং কি রিসিপ্ট দিয়ে পাঠিয়ে দিই। সো আমার আরেকটা কাজিন আমার পারমিটটাকে উঠিয়ে নিয়ে বাংলাদেশে আসে। সো আমি মূলত আমার পারমিট দিয়ে আমি সাউথ আফ্রিকাতে যাচ্ছি। তারপরও আপনারা দেখবেন
আমাদেরকে কতটা হয়রানির শিকার হতে হয় আমরা যারা সাউথ আফ্রিকা প্রবাসী আছি, মানে আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সো কথা বলতে বলতে আমাদের প্লেনের কাছে আইসা পড়ছে আর কি। এখন আমরা আমাদের প্লেনে মানে এই প্লেনে আমি যাব। তো এই প্লেনটা মোটামুটি অনেক বড়, আশা ছিল উইন্ডোর পাশে সিট পাবো, কিন্তু পাই নাই, কারণ বাংলাদেশে আমাকে বোর্ডিং পাস দিতে অনেকটা লেট করছে। সো দেখেন প্লেনটা মোটামুটি ফুল, সো অনেক যাত্রী আছে। তো তারপর এখান থেকে চেষ্টা করব আপনাদেরকে একটু উইন্ডো ভিউ দেখানোর জন্য। আসলেও প্লেন থেকে দুবাই শহরটাকে কতটা সুন্দর দেখা যায়। সো দেখেন এখন আমাদের প্লেনটা রানওয়েতে আছে। সো এখন আমাদের প্লেনটা রানওয়ে আছে, এখন দুবাইয়ের মাটি ছেড়ে আমরা যাচ্ছি আকাশের উদ্দেশ্যে আর কি। সো দুবাইয়ের ভিউটা নিচ থেকে কতটা সুন্দর দেখা যায় তা আপনারা উপভোগ করেন। আর তো বললামই আমি কিভাবে সাউথ আফ্রিকা যাচ্ছি, আমার বিষয়টা পাইছি কিভাবে তত শুনলেনি। সো যারা সাউথ আফ্রিকাতে আছেন কিংবা রিসিট দিয়ে দেশে আসতে চান, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার রিসিট দিয়ে দেশে আসতে পারবেন ঠিক আছে, কিন্তু সাউথ আফ্রিকাতে কিন্তু আসতে পারবেন না। সাউথ আফ্রিকাতে আসতে হলে আপনাকে বিষয় নিয়ে আসতে হবে। আমি যখন দেশে যাই তখন কিন্তু আমাকে এয়ারপোর্টে স্টেট ফরওয়ার্ড বলে দেয় ইমিগ্রেশন থেকে যে তুই রিসিট দিয়ে দেশে যাইতে পারবি বৈধভাবে, সমস্যা নাই, কিন্তু তুই যখন আবার সাউথে আসবি তখন কিন্তু তোকে ভিসা নিয়ে আসতে হবে। সো মূলত আমি আমার ভিসা নিয়েই সাউথে আসছি। সো কথা বলতে বলতে আমরা সাউথ আফ্রিকা এয়ারপোর্টে কিন্তু আমাদের প্লেনটা অলরেডি ল্যান্ড করছে। সো এখন আমি ইমিগ্রেশনের উদ্দেশ্যে যাবো আর কি। সো দেখা যাক সাউথ আফ্রিকা ইমিগ্রেশন আমাকে কতটা প্রশ্ন করে কিংবা কতটা হয়রানি করে থাকে। আমার ভিসা অরিজিনাল, আমার ভিতরে একটু সাহস আছে কারণ যেহেতু আমার ভিসা অরিজিনাল। সো দেখা যাক কি পরিস্থিতি। সো যাচ্ছি এগিয়ে আর কি ইমিগ্রেশনের উদ্দেশ্যে। সো আমরা কিন্তু এই বড় প্লেনটাতে আসছি, এমিরেতের প্লেনগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। সো এখন ইমিগ্রেশনের উদ্দেশ্যে যাচ্ছি। সো যাওয়ার পরে বলতে পারবো যে আমাকে কতটা হয়রানির শিকার হতে হয়। সো দেখা যাক কি পরিস্থিতি। আলহামদুলিল্লাহ মোটামুটি ইমিগ্রেশন শেষ করে বের হইলাম আর কি। হয়রানি পরে এই যে বড় ভাই নেওয়ার জন্য চলে আসছে। ভাইয়া কিছু বলেন, ওয়েট করতে করতে তরণ নিয়ে গেছেন আপনি। আরে ভাই যে টেনশনে আছিলাম তোমার নিয়ে, কি বলবো গলা পাসপোর্ট আটকায় মোটামুটি। প্লেন থেকে নামার পরে দেখি আমাদের বাংলাদেশিদেরকে দেখে দেখে এক অফিসার পাসপোর্ট নিয়ে নিচ্ছে ভিসা চেক দেওয়ার জন্য। সো এই প্লেনে আমরা বাঙালি মোটামুটি 8-10 জন ছিলাম, সবার পাসপোর্টই নিয়ে নেয়। সো 3 ঘন্টার মতো টাইম লাগছে ভিসা চেক দিতে। সো মোটামুটি সবাইকেই ছেড়ে দেয় যাদের ভিসা অরিজিনাল। একজন লোক শুধু এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে দেশে গেছিল, মনে হয় সম্ভবত ফেক ভিসা নিয়ে আসছিল, ওনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। সো যারা এয়ারপোর্ট কন্ট্যাক্টে আসবেন অবশ্যই এই বিষয়টা ভেবে রাখবেন। এখন কিন্তু এয়ারপোর্ট অনেকটা টাইট হয়ে গেছে, আগের মতো নাই। সো জসিম ভাই আমাকে টিট দেওয়ার জন্য এয়ারপোর্টে থেকে সরাসরি হোটেলে নিয়ে আসছে, আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি। সো অসংখ্য ধন্যবাদ জসিম ভাইকে, সাথে জাহাঙ্গীর মোল্লা ভাইকেও অনেক ধন্যবাদ। কারণ জাহাঙ্গীর মোল্লা ভাই আমাকে পরামর্শ দিয়েছিল ইমিগ্রেশনে জিজ্ঞাসা করলে আমি কি কি আনসার দিব।